আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছেন সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় নিত্য পণ্যের মূল্যবৃদ্ধি ও শিক্ষার্থীদের বাজার মনিটরিং। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক AHM শফিকুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অ্যাক্টিভিস্ট সিনথিয়া আহমেদ। দর্শক, দেশে গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে জুলাই মাসে। BBS এর হিসাবে গত জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11.66%। খাদ্য মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে 14%, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে 2011 সালের সেপ্টেম্বরের সার্বিক মূল্যস্ফীতি ছিল সর্বোচ্চ 11.97%। চলতি বছরের জুনে সার্বিক মূল্যস্ফীতি ছিল 9.72%। গত প্রায় এক বছর ধরেই দেশে মূল্যস্ফীতি 9%-এর উপরে আটকে আছে। এই মুহূর্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। গত কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতায় নিম্নবিত্ত এবং সীমিত আয়ের মানুষের কর্মসংস্থান যেমন সংকুচিত হয়েছে, তেমনি অনেকের কমেছে আয়ও। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপ সামাল দিতে চরম হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এমন চলতি বাস্তবতায় দীর্ঘদিনের বৈষম্য, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, সিন্ডিকেট সহ হাজারো অনিয়ম এবং ঘুণে ধরা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘটেছে। পতন হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। দেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নিত্যপণ্যের অযৌক্তিক এবং অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঠেকাতে মাঠে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে নিয়মিত বাজার মনিটরিং করছেন তারা। এর কিছুটা সুফলও পাওয়া যাচ্ছে। বেশ কিছু পণ্যের দাম কমেছে। এমন একটি প্রেক্ষাপটে দেশে একটি টেকসই বাজার ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ে জনভোগান্তি কমাতে করণীয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সিনথিয়া আহমেদ, আপনি তো শিক্ষার্থীদের পাশে কিংবা আপনি শিক্ষার্থীদের পক্ষে বাজার মনিটরিং করছেন, কি অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে আপনাদের? বাজার আসলে আপনারা কি দেখছেন? শুরুর দিকে ছিল একরকম দৃষ্টিভঙ্গি, এখন আস্তে আস্তে সেটা পরিবর্তন হয়ে আসছে। আমরা মনিটরিং এর মাধ্যমে সেটাই দেখতে পাচ্ছি। যেমন শুরুর দিকে আমরা যখন বড় বড় পাইকারি চালের আড়তগুলোতে যাই, তখন দেখা যায় যে বাজার কমিটি তারা কিন্তু দোকানীদের সাপোর্ট করার চেষ্টা করে। ওই প্রক্রিয়া থেকে এখন আজকে যখন আমরা গেলাম মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে, তখন সেটা অন্যরকম। তারা বাজার কমিটি আমাদেরকে বেশ অনেক সাহায্য করলেন। তারা বললেন, আমরা তোমাদের পাশে আছি, তোমরা অনেক ভালো কাজ করছো। তো সেই ক্ষেত্রে আমরা নিজেরাও অনুপ্রাণিত হচ্ছি, আর আমরা পজিটিভ বাজারে যে প্রভাব দ্রব্যমূল্যের দাম কমানো। জি, আজকের অভিজ্ঞতাটা ছিল, আমরা যখন যাই, আমাদের সাথে জাতীয় ভোক্তা অধিদপ্তরের জব্বার স্যার ছিলেন। তো আমরা ঢোকার পরে একটা বাজারে সোনালী মুরগির দাম আমরা এক দোকানে দেখি 240 টাকা কেজি। তার পাশে একটা দোকান ছিল, সেখানে 280 টাকা কেজি। পাশের দোকান, একদম মুখোমুখি দোকান, মানে কেজিতে 40 টাকা বেশি। হ্যাঁ। তারপর আমরা ওখানে গেলাম, গিয়ে ওনাকে বললাম, এমন কেন? আপনার সামনের দোকানে 240 হলে আপনি 280 কেন? তখন উনি বলল যে, আমি তো জানি না, আমি তো মাত্র দোকান খুলেছি। আমরা বললাম, এখন বাজে দুপুর 1টা, আর আপনি দোকান খুলেছেন 9টায়। সেই ক্ষেত্রে ওনাদের ভুল স্বীকার করলো। তারপরে দামের মূল্য তালিকাটা আপডেট করে দিল 240-এ। কিন্তু ওনার কাছ থেকে আমরা কোনো ধরনের, উনি যেখান থেকে মানে প্রোডাক্টটা নিয়ে আসে, ওখানকার কোনো আমাদের ওখানে দেখাতে পারেনি। ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন জনাব বিন ইয়ামিন মোল্লা। কতখানি যৌক্তিক কারণে আসলে দ্রব্যমূল্য বাড়ছে, কি দেখছেন? আসলে দ্রব্যমূল্য বাড়ার যৌক্তিক কারণ আসলে এখন ওইভাবে আমি দেখছি না। যদিও আমাদের পালিয়ে যাওয়া সরকার, তারা বলতেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, তারপরে ইসরায়েলের ফিলিস্তিনের যুদ্ধ, নানান রকম কথা বলে যে তারা এই দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেন। আমরা যেটা জানি যে দ্রব্যমূল্য কেন বাড়ে, কারা এর পিছনে কাজ করে, এটা পরিষ্কার। সেটা কি? সিন্ডিকেট। দ্রব্যমূল্যকে কৃত্রিমভাবে বাড়ানো হয় সিন্ডিকেটের মাধ্যমে। যেমন একটু আগেই বলল যে এই যে সোনালী মুরগির দাম 240, 280,
তাহলে এক দোকানে 240, আরেক দোকানে 280 থাকবে কে? আর মুরগির মাংস, মুরগির ডিম, গরুর মাংস, তারপরে এরকম প্রাণী সম্পদের যে খাদ্য ব্যবস্থাপনাগুলো আছে, এগুলো তো দাম ঠিক করে দেওয়ার কথা। এগুলো কে ঠিক করবে? প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে প্রাণী সম্পদ অধিদপ্তর আছে, তারা কোথায়? এত ঘুমাচ্ছে, নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে। আর এখন এই গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে যদি সে এই স্বৈরাচার সরকারের দোষর হয়ে থাকে, দুর্নীতিবাজ হয়ে থাকে, তাহলে সে পালিয়েছে। আর সে যদি সৎ অফিসার হয়ে থাকে, দেশপ্রেমিক অফিসার হয়ে থাকে, তাহলে সে কেন কাজ করছে না? আবার দেখেন এই যে কৃষি পণ্য, আলুর দাম বলেন বা চালের দাম, পেঁয়াজের দাম, এই যে পণ্য দ্রব্যগুলোর যে দাম আমরা নিত্য প্রয়োজনীয় আমাদের প্রয়োজন হয় লাগে, তো এই দামগুলো কে ঠিক করে দিবে? এই দামগুলো ঠিক করে দেওয়ার দায়িত্ব তো হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তরের। তো কৃষি বিপণন অধিদপ্তরের আন্ডারে প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে পর্যন্ত অফিসাররা রয়েছে, তারা ক্যাডার, বিসিএস ক্যাডার। তাহলে তাদের কি কাজ? তারা কোথায়? তারা কি ঘুমাচ্ছেন না পালিয়ে গেছেন? আমরা প্রত্যেকটা জানি যে আসলে সারা দেশে একটা দাম ঠিক করে দিলে তো হবে না, অঞ্চল ভিত্তিক দামের ভেরিয়েশন হতে পারে। তারা প্রতিদিন কিন্তু বাজারগুলোতে বা অঞ্চল ভিত্তিক একটা দাম ঠিক করে দিতে পারে যে আজকে এই দামে এই জিনিসগুলো এখানে আপনারা পাবেন। এবং বিভিন্ন দেশে কিন্তু এভাবেই কিন্তু চলে। আমাদের দেশে তারা ফাংশন করে না কেন, কাজ করে না কেন? তারা কোথায়? আবার যদি বলি যে আমাদের এই দ্রব্যমূল্যের সিন্ডিকেটের আরেকটা জায়গা, সেটা হচ্ছে যে মনোপলি মার্কেট তৈরি করে ফেলেছে। সেটা হচ্ছে বড় বড় গ্রুপ আমাদের দেশে, যেরকম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ভিতরে আমি যদি চিনি এবং তেলের কথা বলি, তো এই বাজারটা কারা নিয়ন্ত্রণ করতেছে? এই বাজারটা কিন্তু আমরা জানি যে আমাদের দেশে বড় বড় যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আছে, যেমন যদি বলি যে বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, এস আলম গ্রুপ, সিটি গ্রুপ, তারা কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করছে। কিভাবে নিয়ন্ত্রণ করছে এটাও আমরা জানি, যে কম্পিটিশন কমিশনের দায়িত্ব এরকম সিন্ডিকেট যদি হয় তাহলে এগুলোকে ভেঙে দিতে হবে। আবার এনবিআর তাদেরকে সহযোগিতা করছে। কিভাবে সহযোগিতা করছে দেখেন, যদি আপনি মানে ইন্ডিয়া থেকে চিনি নিয়ে আসেন, আপনার সেখানে কিন্তু ডিউটি আরোপ করা হচ্ছে। আপনি কিন্তু একদম মানে ফিনিশ যে চিনিটা আছে আপনি সেটা আনতে পারতেছেন না। আবার ব্রাজিল থেকে যদি আপনার হচ্ছে র চিনি নিয়ে আসে এখানে রিফাইন করে বিক্রি করা হয়, সেক্ষেত্রে সেখানে কিন্তু আবার ডিউটি কম দেওয়া হচ্ছে। তাহলে এত ব্যাপক পরিমাণ চিনি বা তেল এনে এখানে রিফাইন করে বিক্রি করার সুযোগটা কিন্তু গুটি কয়েক যে সিন্ডিকেট, গুটি কয়েক মানে আমি বলবো যে তারা দানবীয় শক্তির মাধ্যমে বাংলাদেশের এই খাদ্য ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যটাকে নিয়ন্ত্রণ করছে, তাদের হাতে তুলে দিয়েছে। কারা তুলে দিয়েছে এটা তো আমরা জানি, কারণ দেখেছি যে নির্বাচনের আগে সেই ব্যবসায়ীরা গিয়ে যে প্রধান জীবন মরণে তারা নাকি এই শেখ হাসিনা স্বৈরাচার সরকারের সাথে আছে, তো তাদেরকে তো ব্যাংকে গেলে যে হ্যাঁ ঠিক আছে তার কত লোন লাগবে, ওকে দিও না, ওকে দাও, ওকে ঠিক আছে, হ্যাঁ ওকে দাও, ও আমার আস্থাভাজন, ওর কাছ থেকে নিয়ে আমরা রাজনীতি চালাই, ওকে দাও। যে এভাবে করে করে তো আমাদের দেশটাকে ফাঁপা করে ফেলেছে। এখন দেখেন বলছেন যে মুদ্রাস্ফীতির কথা আপনি বলেছেন, একটা দেশে মুদ্রাস্ফীতি কেন হয়? আমরা দেখেছি যে আগে বিভিন্ন সচিবরা, সরকারের বিভিন্ন মন্ত্রীরা নানান রকমের ব্যাখ্যা দিতেন যে এই কারণে হয়, এই কারণে হয়। তারা মানে এমন একটা ভাব যে এই দেশের বিশ্ববিদ্যালয় কলেজে যে ছাত্ররা পড়ে তারা কোনো পড়াশোনা করে না, তাদের মাথায় কিছু নাই, তারা কিছু বোঝে না। আমি আরেকটা বিষয় ইমিডিয়েটলি অ্যাড্রেস করতে চাই, যে মানুষের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, যেমন ধরেন যে তেল, আপনার হচ্ছে চিনি, আপনার হচ্ছে মুরগি, ডিম, মাংস, এই যে ডাল, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলোর কিন্তু দ্রুত আমরা এখন এই দামগুলো পরিবর্তন করা প্রয়োজন মানুষের জন্য। এই যে সিলিন্ডার গ্যাস, যেখানে গ্যাস নেই মানুষ কিন্তু সিলিন্ডার গ্যাস ব্যবহার করে, সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করে দেখা। জানেন একটি ভালো খবর যে নোয়াখালীতে গ্যাস এখন পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের কাছে কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন, আমরা বিগত 20 বছরে গ্যাস খনন করার কোনো প্রচেষ্টাই দেখিনি। আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবো, বিভিন্নভাবে আপনার সাপ্লাই করবো, হাজার হাজার কোটি টাকা সেখানে ইনভেস্ট হবে, যেটা কোনো সময় টেকসই নয়। জি, আমি সিলিন্ডার গ্যাসের কথা বলছিলাম যে এটা কারা মানে লাইসেন্সগুলো দেয়, এনার্জি রেগুলেটরি কমিশন। তাহলে এই 2-3টা কোম্পানিকে কেন লাইসেন্স দেওয়া হবে, বাকি কোম্পানিগুলোকে কেন লাইসেন্স দেওয়া হচ্ছে না? তাই আসলে আমি আজকের এই টক শোর এইখান থেকেই আমি একটা সাবধান বার্তা দিতে চাই ছাত্র সমাজের পক্ষ থেকে, বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে, যে কৃষি বিপণন অধিদপ্তরের ডিজি মোহাম্মদ মাসুদ করিম সাহেব এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিজি মোহাম্মদ রেজাউল হক সাহেব, আমি নেট থেকে তাদের নামই পেয়েছি, যদি তাদের কাছে এই খবরটা অবশ্যই পৌঁছে দিবেন যে তারা যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে, তাদের যে দায়িত্ব সেগুলো যদি না পালন করে, আমরা কিন্তু তাদের অধিদপ্তরে হাজির হয়ে যাব। ধন্যবাদ জনাব এইচ এম শফিকুজ্জামান।
আমরা বিগত দিন অনেকবার আপনার বাজার মনিটরিং, প্রিমিয়াম ইনফ্লেশন এবং এই যে সিন্ডিকেটের নিয়ে অন্তত এই স্টুডিওতে বসে আমরা মানে 100-র উপরে হবে এমন হয়েছে, এক মাসে 4 থেকে 5 বারও আলোচনা করেছি। তো এখন তো ছাত্ররা বাজার মনিটরিং করছে, এর কি সুফল আমরা পাচ্ছি? ধন্যবাদ বিশেষ করে আইটিভিকে, যে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এখন আমরা যে পরিবর্তনের পরে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, সেখানে আপনারা যারা এটাকে নেতৃত্ব দিয়ে নিয়ে আসছে, আপনি দুইজন এখানে আমার সহ-আলোচক, তারা এখানে উপস্থিত হয়েছে। এবং আমি প্রথমেই যে জিনিসটা বলবো যে আন্দোলন এবং সেখানে আমাদের যে ত্যাগ তিতিক্ষার যেটা আবু সাইদ এবং আপনার যে ছাত্ররা তাদের জীবন দিয়েছে, এখন যেন কোনোভাবেই, প্রথমে আমার যে মেসেজ সেটি হলো কোনোভাবেই যেন এটাকে আবার যেন নষ্ট না করা হয়। কারণ হলো যে এইগুলো নিয়ে আপনি বললেন যে বহু আলোচনা হয়েছে এবং প্রবলেমগুলো কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি। আমাদের এখানে ইয়ামিন, আমি ওকে মানে তুমি করেই বলি যেহেতু আমার ইউনিভার্সিটির ছোট ভাই, ইয়ামিন যে কথাগুলো বললো, এই ইয়ামিনের কথাগুলো কিন্তু আমরা জানি, কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রেই প্রকাশ করতে পারি। এখানে সিনথিয়া যে কথাটা বললো, মূলত যেটা হলো যে 5 তারিখের পট পরিবর্তনের পরে তখন কিন্তু টোটাল আইন শৃঙ্খলা বাহিনী বলতে কোনো কিছু নেই, সব কলাপস করেছে। এবং বাজারে কিন্তু এই কয়েকদিনের আন্দোলনের ফলে বাজারে কিন্তু পণ্যের একটি ঘাটতি দেখা গিয়েছিল এবং বাজার কিন্তু টোটালি আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছিল। ওই সময় কিন্তু আমি 6 তারিখে যখন অফিস হলো, সেখান থেকে কিন্তু আমি প্রতিদিন কাজ করছি। এবং একটা সময় দেখলাম আমার কাছে আপনাদের মাধ্যমে মেসেজ আসলো যে ছাত্ররা যেমন ট্রাফিক কন্ট্রোল করে সফলতা দেখিয়েছে এবং তারা মার্শাল্লাহ, আমি খুবই খুশি যে তারা এখন বাজার নিয়ন্ত্রণ বা বাজার মনিটরিংয়ের দায়িত্বটা নিয়েছে এবং এটা আমি এতভাবে অ্যাপ্রিসিয়েট করলাম। আমি সাথে সাথে আমার আসলে ওদের কোনো কন্ট্যাক্ট নাম্বার ছিল না, আমার অফিসকে বললাম এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে কয়েকজনের নাম্বার জোগাড় করে আমি চলে গেলাম একদিন, এটাই হলো শনিবারে ছুটির দিনে, আমি শাহালি মার্কেটে। এবং শাহালি মার্কেটে এই সিনথিয়া ওই দিন উপস্থিত ছিল এবং অ্যাকচুয়ালি ওরা তো আসলে এই কীভাবে বাজারটা চলে জানে না। এবং সেখানে ও যে এক্সপিরিয়েন্সটা করলো, ও যেটা বললো সেটা কি, যে ওইখানে কারা এটা করছে এবং সেটা কিন্তু হাতে কলমে ধরা হয়েছে। এবং সেখানে এরপর এত পরিবর্তনের পরে, এত কিছুর পরেও সেখানে বাজার কমিটির যে সেক্রেটারি, সে একটা চালের দোকানের অনিয়ম আমরা ধরলাম এবং সে স্বীকার করলো, যিনি দোকানের লোক সে স্বীকার করলো, কিন্তু সেখানেও তাকে ডিফেন্ড করছে। এবং আমি যখন তাকে কেন এটা ডিফেন্ড করছে এটা বলার পরে পরবর্তীতে তাকে কিন্তু আমরা খুঁজে পাওয়া গেল না। অর্থাৎ ওই জায়গাগুলোতে কিন্তু তারা আবার কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে। সেই জায়গাটা আমি যে জিনিসটা বলতে চাই যে ছাত্ররা যখন আমি দেখলাম তারা পজিটিভভাবে নেমেছে, তখন আমি তাদের সাথে বিশেষ করে তাদের যে মূল সংগঠন যারা ছিলেন তাদের সাথে যোগাযোগ করলাম এবং ইয়ামিন মূলত এই জিনিসটা দেখে, ইয়ামিনের সাথে যোগাযোগ হলো এবং আমি গত 11 তারিখে তাদের গ্রুপ সহ বেশ কিছু স্টুডেন্টদের সাথে কথা বললাম যে তারা যে বাজার মনিটরিং করছে সেটাকে যেহেতু লিগালি এইখানে ভোক্তা অধিকার অধিদপ্তরের আইন অনুযায়ী অনেকগুলো ব্যবস্থা নেওয়া যায়, এখন ওরা তো আর কোনো জায়গায় অনিয়ম দেখলে তো ফাইন করতে পারবে না। সেই জায়গাগুলোতে কীভাবে আমরা কাজ করতে পারি সেটার একটা পটভূমি বা প্রেক্ষাপটের একটা আলোচনার সূত্রপাত করলাম। সেখানে ইয়ামিন প্রায় 12টা দাবি জানিয়েছে এবং সেই 12টা দাবির অলমোস্ট কিন্তু আমরা সেই ট্রাকেই কাজ করছি। আমার কাছে মনে হয়েছে যে ফিডে অতিরিক্ত 20 টাকা করে পার কেজিতে বেশি নেওয়া হচ্ছে এবং আমাদের একটা প্রশ্ন কিন্তু সবসময় আমি আপনাকে দিয়েছি যে বিশ্ববাজারে ভুট্টা সহ দামটা কমেছে, ভুট্টা তো মেইন 80% হলো 80% হলো ভুট্টা, এগুলো যখন বিশ্ববাজারে মানে অবিরত কমতে থাকে তখন বাংলাদেশের কোনো প্রভাব পড়ে না। তো মানে এই টাকাগুলো খায় কে, মানে এইগুলো নিয়ে যায় কে? এখন এই জায়গাটা কি হলো যে ওই যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রেড কমিশন আমি একটা রিকোয়েস্ট করেছিলাম, তারা এটা একটা অ্যানালাইসিস করেছে এবং আমি তো আর এটার এক্সপার্ট না এবং তাদের অ্যানালাইসিসেও কিন্তু কস্টিংয়েও কিন্তু এটা বেরিয়ে আসছে যে এখানে 18 থেকে 20 টাকা কিন্তু অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, অতিরিক্ত পার কেজিতে। এখন পার কেজি ফিডে, সেটা পোলট্রি ফিড হোক আপনার গোখাদ্য হোক, সেখানে যদি অতিরিক্ত দাম নেওয়া হয় তাহলে আপনার তো প্রোডাকশন কস্ট বেশি, আর সেই প্রোডাকশন কস্ট বেশি হওয়ার পরে এরপরে কি আসে, আপনার যে বাজার ব্যবস্থা সেখানে আপনার প্রথমে যাচ্ছে ফরিয়ার কাছে, সেখানে হাটে আবার একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটটা কি যে ওই কয়টা লোক ওখানে যে ইজারা নিচ্ছে, ওখানে যে মানে কৃষক বিক্রি করতে পারবে সে অবাধে বিক্রি করতে পারছে না এবং সেই ফরিয়া সেটাও আবার একটা সিন্ডিকেট, ফরিয়ারা পাঠাচ্ছে আড়তে এবং কারণ বাজার আসার পরে তো আপনি নিজে এক্সপিরিয়েন্স করেছেন গভীর রাতে কি হয়, ট্রাকে বসে আপনার দাম বেড়ে যাচ্ছে।
আপনার 32 টাকার পটল আমরা গিয়ে দেখলাম শান্তিনগরে গিয়ে আপনার 80 টাকা হয়েছে। 80 টাকা। এখন এই জায়গাগুলোতে হচ্ছে কি যে আপনার পরিবহনের ক্ষেত্রে একটা অরাজকতা চলছে, যে ওরা যেটা বলছে যে মেরামত, সেই মেরামতটা হলো আপনার একটা জায়গায় হাত মেরামত করলে হবে না, পা মেরামত করলে হবে না, ওই যে যেটা বলছে যে সর্বাঙ্গে ব্যথা, আমাকে সেই মেরামতটা সমস্ত অঙ্গেই করতে হবে। ধন্যবাদ আপনাকে। সিনথিয়া আহমেদ, বাজারে পণ্যভিত্তিক সিন্ডিকেট গড়ে উঠতে আমরা দেখছি যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে খুবই স্পষ্ট, আবার এক এক বাজারে এক এক পণ্যর বিভিন্ন দামও আমরা দেখছি, মানে চরম একটা বিশৃঙ্খলা, কোনো বাজার ব্যবস্থাপনা নাই, শুধু দালাল আর দালাল। আপনার আজকের কি অভিজ্ঞতাটা হলো, আজকের অভিজ্ঞতাটা যদি আপনি বলেন। আমাদের সাথে ভোক্তা অধিকারের স্যার ছিলেন, এই ব্যবস্থাগুলো তো আমরা ছাত্ররা নিতে পারি না, কোনো আইনি ব্যবস্থা নেওয়ার একটু নাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে যখন আমাদের সাথে স্যারেরা থাকবেন তখন আমরা অবশ্যই এটার একটা ব্যবস্থা নিতে পারবো। তো আজকে আমরা 3টা দোকানে নামমাত্র একটা জরিমানা, সচেতনমূলক একটা জরিমানা নেওয়া হয়, সতর্কতামূলক, এটাই করা হলো। এবং পরবর্তী সতর্কতা দেওয়া হলো যে যদি আপনারা এগুলো না মেনটেন করেন, যে ভোক্তা অধিকারের আইন এবং আইনের অনিয়ম করলে দণ্ড, আমরা সেই স্টেপগুলো নিব। তো এইভাবে আমরা আজকে দেখলাম এবং বলে আসলাম, সতর্ক করে আসলাম। ধন্যবাদ। মানে আইনের মাধ্যমে থেকে আমরা কাজটি করব। অনেক ধন্যবাদ জনাব বিনিয়ামিন মোল্লা। পরিবহন থেকে শুরু করে বাজার পর্যন্ত বহু স্তরের চাঁদাবাজির কারণে পণ্যের দাম বেড়ে যাচ্ছে, এটা ঠেকাতে কি পদক্ষেপ বা কি ভাবছেন আপনারা? বিরতি নিয়ে এসে আপনার কাছ থেকে এটা শুনবো। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আলোচনা করছি নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি ও শিক্ষার্থীদের বাজার মনিটরিং নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব বিনিয়ামিন মোল্লা, বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে বিভিন্ন স্তরের যে চাঁদাবাজি আমরা দেখছি, সেটার কারণে কিন্তু নিত্য পণ্যের দাম বেড়ে যাচ্ছে এবং চূড়ান্তভাবে সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, তারাই হলো গিয়া সব মানে এই চাপটা নিচ্ছে, এই ভোগান্তিতে পড়ছে। আপনারা মানে এটা ঠেকাতে আপনারা কি ভাবছেন, কি পদক্ষেপের কথা আপনারা চিন্তা করছেন? চাঁদাবাজির অনেকগুলো প্রক্রিয়া আছে, মানে 101টা তরিকারও বেশি বলতে হয় এখন আর কি। তার ভিতরে একটা হচ্ছে যে পরিবহন যখন পণ্যদ্রব্যগুলো নিয়ে আসে, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি এবং বিভিন্ন টাইপের চাঁদাবাজি, যেমন এই শ্রমিক লীগ, অমুক রক্ষা, স্বার্থ রক্ষা, আপনার হচ্ছে তাঁতি লীগ, ছাতি লীগ, নানান রকম, তারা একটা নিবে। আবার ওই প্রশাসনের লোক যারা ট্রাফিক, তাদেরকে আবার একটা মান্থলি দিতে হয়, মাসওয়ারা দিলে আপনি গাড়িতে যা কিছুই নিয়ে যান ওইটা আপনি ছাড়, আর মান্থলি না দিলে আপনি যত পুত পবিত্র হন, তারা একটা না একটা জিনিস খুঁজে বের করে ফেলবে। এই তোমার লাইটের এই লাইট না জ্বলে এই লাইট জ্বলতেছে কেন, বের করে ফেলবে। আমাদের কথা হলো যে বিপ্লব উত্তর বাংলাদেশে এইখানে আপনি একটা কথা বলছেন যে আইন ছাত্ররা হাতে তুলে নিবে কি নিবে না, আপনাদেরকে বুঝতে হবে যে এই ক্ষমতার পরিবর্তনটা ইটস নট অ্যান অ্যাজ ইউজুয়াল প্রসেস। এইটা একটা কোনো নির্বাচন, আমাদের দেশে যে গণতান্ত্রিক রাষ্ট্র, নির্বাচনের ভিত্তিতে পরিবর্তন হয় নাই। আপনার হচ্ছে রাজতন্ত্র হলে রাজতন্ত্র বাবা গেল, তার কোনো ছেলেকে সেট করে দিয়ে গেল, এরকম করে কিন্তু হয় নাই। তো যারা চলে গেছে তারা কিন্তু চলে যায় নাই, তারা আবার ফেরার জন্য নানান রকম প্রক্রিয়া পদ্ধতি তৈরি করছে। তার মানে এখন প্রশাসন যন্ত্র যে একদম খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে সরকারকে বরণ করে নিয়ে ভালোবেসে কাজ করবে, এটাও কিন্তু ধরে রাখার কোনো কারণ নাই। প্রশাসন যন্ত্রকে কাজ করাইতে হলে ছাত্ররাও তাদের সাথে সংযুক্ত হয়ে, সেমি প্রশাসন হয়ে, পার্ট হয়ে তাদেরকে কাজ করাইতে হবে। যারা দেশপ্রেমিক সৎ বিচার আছে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ফাংশন করাইতে হবে, নাহলে তো আমরা তো দেশ চালাইতে পারবো না। দেশে আমরা বিপ্লব করছি, নতুন একটা স্বাধীনতা নিয়ে আসছি, দেশটা চালানোর দায়িত্ব কিন্তু দিন শেষে আপনি জিজ্ঞেস করবেন যে ইয়ামিন ভাই আপনারা তো বিপ্লব করলেন, বিপ্লবের নেতৃত্ব দিলেন, কিন্তু দেশ তো চালাইতে পারলেন না। এখন যদি বলেন যে দেশ চালাবে সরকার, কোনো কিছু আমরা আইন কানুন কিছু বলাইতে পারবো না, ধরতে পারবো না, ছুঁতে পারবো না, সরকার কি দেশ চালাবে? এখানে সরকারের অনেক দোষর রয়েছে, দুর্নীতিবাজরা আছে। এখন তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য হলেও দেশটাকে একটা ডেস্টেবিলাইজ করে রাখার চেষ্টা করবে। তো আমরা তো আর ঘরে বসে বসে তাদেরকে ডেস্টেবিলাইজ করার সুযোগ দিব না এবং দুর্নীতিবাজ অফিসারদেরকে আবারও দুর্নীতি করার সুযোগ দিব না। এই জন্য আমাদের এই অবস্থা। আমরা মানে ছাত্র বন্ধু যারা আমার বক্তব্যগুলো দেখছেন, কথাগুলো দেখছেন, তাদেরকে বলবো যে আপনারা রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা পার্টের সাথে আপনারা থাকুন, আপনারা তাদেরকে আন্তরিকভাবে আহ্বান জানান যে আমরা চাই যে আপনার এই দপ্তর পরিদপ্তর, আপনার এই মন্ত্রণালয়টা ফাংশন করুক, কাজ করুক, দেশপ্রেমিক
দুর্নীতিমুক্ত অফিসারদেরকে আপনারা উৎসাহিত করেন, তাদের সাথে নিয়ে আপনারা ফাংশন করেন। আর হচ্ছে যেখানেই আপনারা দেখবেন যে তারা ফাংশন করছে না, কাজ করছে না, এটা কিন্তু আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং সেখানে সচল করতে হবে। আর ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে 11 তারিখ একটা মিটিং হয়েছিল, মত বিনিময় হয়েছিল, তারপরে কিছু খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেকটা জেলায় জেলায় মিটিং হবে এবং সারা বাংলাদেশের মানুষ যারা দেখছেন তারা কিন্তু বুঝতেছেন যে হ্যাঁ, প্রত্যেকটা শহর, নগর, বন্দর, এলাকায় এলাকায় কিন্তু কাজ হচ্ছে। আরেকটা কথা আমি এখানে আসলে বলতে চাচ্ছিলাম যে দেখেন, এই যে কয় না যে ঘর পোড়ার ভিতরে আসলে আলু পোড়া দেওয়া, হ্যাঁ, এই যে একটা পরিস্থিতি, 3 দিন সরকার গঠন প্রক্রিয়া আমাদের সময় লাগলো, এখন সারা দেশে এই সরকারটাকে স্থিতিশীল করার জন্য আমাদের একটু সময় লাগতেছে। এই সময়ের ভিতরেই কিছু গোষ্ঠী আছে যারা চিন্তা করতেছে যে কি এইটা তো একটা সুযোগ। দেখলেন না যে কিছু জায়গায় কিন্তু আবার ডাকাতি বানাতো কি, এটা তো একটা সুযোগ, তাহলে আমরা অমুকের গার্মেন্টসে আগুন দেই, ও অমুকের মিডিয়া হাউসে একটু ভাঙচুর করি, অমুকের হচ্ছে জায়গা জমিতে একটু দখল করে নেই। মানে এই যে একটা সুযোগ, মানে আপনার যে বডি, আপনার কোনো একটা জায়গায় যদি একটা খামসাতে ধাক্কা দেয়, আপনি তো কোথায় কি লাগলো, তখন যে মানে এটা পুরাতন স্টাইল, যে তাকে একটু টাচ করা, তখন সে বুঝতে পারবে যে হ্যাঁ আমারে দাও, আমি কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছি। এই যে মানে প্রক্রিয়া অনেকে গেছে, আমরা তাদেরকেও সাবধান করে দিচ্ছি এবং বলছি যে দেখেন, আপনারা তো ঘর পোড়ার ভিতরে আলু পোড়া দিতে চাচ্ছেন, কিন্তু এইটার সাথে যে আরো ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র যুক্ত হচ্ছে, বৈদেশিক ষড়যন্ত্র যুক্ত হচ্ছে, এটা কি আপনাদের মাথায় আছে? আপনি হয়তো কারো কোনো মিল ইন্ডাস্ট্রিতে আগুন দিচ্ছেন, কিন্তু এইটাকে, এই যে বিপ্লব, এই বিপ্লবের প্রতি বিপ্লবের এখানে চেষ্টা করা হচ্ছে, অর্থাৎ এই রাষ্ট্রযন্ত্রটাকে অকার্যকর, অস্থিতিশীল করার চেষ্টা করে। আপনি সেখানে আগুন দেবেন বা আপনি কোথাও হামলা করবেন, সেখানে দেখবেন যে সেখানে আরো তেল ঢালবে অনেকেই, আরো ঘি ঢালবে, ঘি ঢেলে এটাকে আরো বড় করবে। আপনারা দেখছেন না ইন্ডিয়ান চ্যানেলগুলোতে দেখাচ্ছে কি যে ইসলামিস্টরা বা মৌলবাদীরা শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। তারা কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, নতুন একটা সরকার হচ্ছে। তারা দেখাচ্ছে যে শেখ হাসিনাকে মেরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু, তার পুত্র কিন্তু বলছেন যে আমার মা তো পদত্যাগ করে নাই, উনি আবার রাজনীতিতে ফিরবে, আওয়ামী লীগের লোকরা আবার এখনই রাজনীতিতে নামবে, এই করবে সেই করবে। এই যে বিভিন্ন রকম ছলে বলে কৌশলে তাদের আবার যে সেই মানে করে আবার এই ক্ষমতাটাকে দখল করার একটা চেষ্টা, সেইখানে যদি আপনারা আবার যদি তাল দেন, আপনারা যদি আবার তাদেরকে সহযোগিতা করেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই জন্য কমপ্লিটলি কোনো ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগ সবকিছু বন্ধ। এবং মনে রাখতে হবে, আমি বলছি যে এবং মনে রাখতে হবে, এই বাংলাদেশের প্রত্যেকটা সম্পদ, ঘর বাড়ি, অফিস আদালত, জায়গা জমি, প্রত্যেকটা সম্পদ কিন্তু এখন আমাদের, হ্যাঁ, এই বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতার। তাহলে আপনি সেগুলো নষ্ট করবেন কেন? হ্যাঁ, সেই প্রতিষ্ঠানের যারা মালিক, তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়, তারা যদি ঋণ খেলাপি হয়, রাষ্ট্র সেটার ব্যবস্থা নিবে, রাষ্ট্র সেটা নিয়ে রাষ্ট্র সেটা রাষ্ট্রের মতো করে ম্যানেজমেন্ট করবে। রাষ্ট্র সেই সম্পদ নিয়ে গরিব দুঃখীদেরকে দিবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা সেই প্রতিষ্ঠান চলবে, সেটা রাষ্ট্র বেনিফিট হলে সেটা মানুষের কাছে দিবে। কিন্তু আপনি নষ্ট করার কে? আপনি তো নষ্ট করার অধিকার রাখেন না। এটা কিন্তু আমাদের ছাত্রদের নির্দেশনা। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব HM শফিকুজ্জামান, সবজির দাম কিছুটা কমতে দেখা যাচ্ছে, কিন্তু কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর পণ্যের দাম অসম্ভব কিংবা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে, এবং সবাই তো সুযোগে থাকে। যেমন আমরা দেখেছি লেয়ার মুরগি, তারপর মুরগির ডিম, মানে আসলে আমাদের অতি দরিদ্র মানুষরা কিন্তু ওই একটা ডিম দিয়েই খায়, এবং যেটা সবচেয়ে বেশি জরুরি আপনার মানে পুষ্টির জন্য, পুষ্টির সবচেয়ে সস্তা যোগান হলো ওইটা, যেটার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সেখানেও কিন্তু একটা বড় অস্থিরতা চলতেছে, ভোজ্য তেলের দাম বাড়ছে। এই ব্যাপারে আপনি কি বলবেন? না, প্রথমত যে জিনিসটা হলো যে আপনার পেরিশেবল আইটেম, বিশেষ করে এই যে সবজির দামটা কিন্তু একটা মানে কমতির দিকে, এবং ওরাও হয়তো এটা এন্ডোর্স করবে যে অলরেডি এটার দাম কমেছে। আপনার ডিমের দাম যেটা, এটা কিন্তু কমেছে। আপনি দেখেন যে ডিমের দাম জাস্ট 1 মাস আগেও কিন্তু 170-180 টাকা ছিল। ডিমের দামটা এখন যেটি আছে, লাল ডিম এবং সাদা ডিমে 5 টাকা ডিফারেন্স আছে, এটা 140 টাকার রেঞ্জে আছে। ব্রয়লার মুরগি কিন্তু শেষ পর্যন্ত গত মাসে এটি 190-200 টাকার মধ্যে ছিল, এটি কিন্তু এখন 160 টাকার রেঞ্জে চলে আসছে। গরুর মাংসের দামটা কমেনি এখনও, এবং সেখানেও কাজ করার আছে, এবং আমি আশা করব যে যেটি মেসেজ এখানে কিন্তু ক্লিয়ার, অর্থাৎ এখানে যাদের যে দায়িত্বগুলো, আমার মনে হয় যে সেই দায়িত্বগুলো যদি আমরা এখন নির্ভয়ে পালন করতে পারি। অ্যাড করতে চাই এখানে যে আপনারা যখন যান, আপনাদেরকে কিন্তু দোকানদাররা চেনে,
আপনাদের কাছে কিন্তু বেশি দাম চায় আমি আসলে এই বিষয়ে আবার যখন কিছু সাধারণ মানুষ যায় সাধারণ মানুষের কাছ থেকে আবার বেশি দাম রাখে না এই জন্য তো তোমাদের দরকার, অর্থাৎ তো আমার তো তোমাদেরকে তো চিনবে না, আপনাদেরকে তোমরা চিনবে না। এখন এই জিনিসগুলো দাও যে ওই 140 টাকা কিন্তু একটা মোটামুটি একটা ফ্লোর প্রাইজের মতো চলে আসছে। এখন কেউ যদি ওখানে ডিমের দাম বেশি নেয়, তোমরা ইনফরমেশনটা দাও, নোট ডাউন করে আমাদেরকে জানাও, এবং আমরা তো একটা লিঙ্ক তৈরি করেছি কারণ তোমাদের আপনাদেরকে সাথে। তো ঝট করে আমরা চিনবে তখন না, কিন্তু আপনি তো যাবো, ভোক্তা আমরা হিসেবে তো যাবেন। তখন ব্যবস্থা নেব যে এই হঠাৎ করে তারা কেন আবার এই আগের মতো ফিরে গেল। এখন যে জিনিসটা হলো যে আপনি যেটা বললেন যে যেগুলো প্যাকেটজাত পণ্য, এখন সেইটা দাম তো অ্যাকচুয়ালি যেটা আমরা শুধু নির্ধারণ করে দিচ্ছি দুটো পণ্য, চিনি এবং তেল, এবং সেখানে কিন্তু যেটা প্যাকেটজাত পণ্য তার বেশি নেওয়ার সুযোগ নেই। যদি কেউ বেশি নেয় আমাদের নির্ধারিত মূল্যের, তাহলে তো সেটা আমরা আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। আর নতুন করে কি মানে এই গত 5-7 দিন বা 10 দিনে কোনো প্যাকেটজাত পণ্যের দাম বেড়েছে কিনা আমার জানা নেই। যদি এরকম তথ্য থাকে আমরা অবশ্যই আমাদের আইনগত যেটা আছে এমনিতে উচ্চ মূল্য হয়ে না, আছে, উচ্চ মূল্য ছিল। না এখন- অভিযোগ রয়েছে যে আপনার আসলে প্যাকেটের মূল্যে অনেকেই বিক্রি করে না, না, বলে ভাই এগুলো আগের কেনা। না, এরকম যদি অভিযোগ থাকে সেটি মানে অবশ্যই আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। এখন যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হলো যে আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা ইয়ামিন কিন্তু কিছুটা আলোকপাত করেছে, এখানে যেন আমাদের পুরানো জিনিস যেন নতুন মোড়কে না আসে। অর্থাৎ যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা জাস্ট মানুষ পরিবর্তন করে আবার নতুন আবার সেই গ্রুপটা যেন না ঢুকে যায়, সেটা খুব সতর্ক থাকতে হবে। এখন ধরেন আমাদের যদি দেখা গেছে যে অনেক জায়গায় খরচ কমে গেছে, কিন্তু দেখা গেল যে আমাদের যারা ব্যবসায়ীরা তারা কিন্তু আবার নতুন খরচে আবার তারা নতুনভাবে এটা শুরু করবে, তাহলে এই যে দাম কমে গেল বা এই যে পরিবহন খরচ কমে গেল সেটার ইম্প্যাক্ট বেনিফিটটা মানুষ পাবে না। সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা এখন কাজ করছি ওদের সাথে, এবং আমার মনে হয় যে এটার একটা রেজাল্ট খুব শিগগিরই দেখা যাবে। জি সিলতামিদ, ইয়ামিন উনি যেভাবে বললেন, শফিকুজ্জামান যেভাবে বললেন, আমরা কিন্তু পুরো বাংলাদেশের মানুষ কিন্তু স্বপ্ন দেখছে, এটাকে সাস্টেনেবল করতে হবে। আমরা এই স্বপ্নের বাস্তবায়ন চাই এবং প্রত্যেকটা জিনিসই আমরা আসলে এই সংস্কারগুলো চাই। এই যে বাজারের যে আপনার দায়িত্ব নিয়েছেন, আপনার আর কোনো পরিকল্পনা থাকতে আপনি বলবেন? জি অবশ্যই। মানে আপনার পরামর্শ থাকলে আপনি আমাদের ভোক্তাদের জন্য যদি কোনো পরামর্শ আপনার থাকে, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। আসলে মূলত আমি ভোক্তাদের না, আমি এই যে বর্তমান অন্তর্বর্তী সরকার, আমি তাদেরকেই বলতে চাই যে ইয়ামিন ভাই একটু আগে বললেন যে সারা বাংলাদেশে ছাত্ররা এই বাজার তদারকি করছেন এবং সেটা নিয়ে কাজ করছেন, কিন্তু আমরা কোনো প্রশাসনিক পদক্ষেপ নিতে পারবো না। আমরা আমাদের যে জাতীয় ভোক্তা অধিদপ্তর সেটা শুধু ঢাকা কেন্দ্রিক। ভোক্তা অধিদপ্তরের সুবিধা তো অবশ্যই তাদের উপজেলা পর্যায়ে ভোগ করা উচিত। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এলাকায় আজকে আলু 55 টাকা কেজি ঢাকাতে, আমার এলাকায় এখনো 60 টাকা 65 টাকা। ওখানের ছাত্ররা কাজ করছেন, কিন্তু ওখানে ওইভাবে মনিটরিং হচ্ছে না যে আইনি পদক্ষেপ নেওয়া যাবে। এই কথাগুলো বলার মূল কারণ হচ্ছে যে আপনাদের অধিদপ্তরে জনবল কম, আমরা চাওয়ার সাথে সাথে পাবো না কাউকে। এটা হচ্ছে আমার বলার মূল কারণ। যেমন আজকে যখন আমরা কাঁচা বাজারে গেলাম, তখন টাউন হল কৃষি মার্কেট থেকে একটা কল আসলো যে স্যার আপনি চলে আসেন। আমরা কিছু কাজ অসমাপ্ত রেখে আবার কিন্তু ওখানে আমাদের ছুটতে হলো, শুধু আমাদের একজন জব্বার স্যার ছিলেন। এখানে যদি আরো বেশি মানুষ থাকতো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাওয়ারনেসটা আরো বেশি বাড়তো। এখানে একটু বলি, যেহেতু জনবলের কথা আসছে, আমার কিন্তু জেলা যে অফিসগুলো আছে এখনো কিন্তু 17টা জেলায় কোনো অফিসার নেই। 17টা জেলায় কোনো অফিসার নেই। তখন ওই জেলাগুলোকে আমি কিভাবে অ্যাড্রেস করবো? তারপরে তো উপজেলার কথা। যদি এই ছাত্র জনতারা বা সাধারণ মানুষের ডিমান্ড থাকে যে ভোক্তা অধিদপ্তরে জনবল বৃদ্ধি করা দরকার, আমি আশা করছি আমি যদি জনবল পাই অবশ্যই বলবো যে এখন আমাদের যে কাজ হচ্ছে তার থেকে আরো কাজ বেগবান হবে। আমার একটি ছোট্ট প্রশ্ন ছিল, এই যে গণ অভ্যুত্থানের যে ভিন্ন একটা বাস্তবতা এখন তৈরি হচ্ছে, সেটাকে মাথায় নিয়ে এখনো যদি আমরা একটু আউট অফ বক্স ভাবতে পারি কিনা, যে মানে সদ্য যারা আপনার পাস করেছে, গ্র্যাজুয়েশন করেছে যে ছাত্ররা, তাদেরকে যদি একটু ট্রেনিং দিয়ে সেখানে যদি আপনার শিক্ষানবিশ হিসাবে কিংবা মনিটরিং হিসাবে যদি দেওয়া যায়, তাদেরকে যদি একটা অর্থ সেটার জন্য দেওয়া যায়, তাহলে কিন্তু কর্মসংস্থান হলো, তাদের যদি সম্মানের ব্যবস্থা করা যায়, তাহলে এই জায়গাগুলো কিন্তু দ্রুত কাজ করবে। এবং আমার বিশ্বাস ছাত্ররা যেভাবে এই যে একটি স্বপ্ন নিয়ে আগাচ্ছে, তারা কিন্তু অবশ্যই আপনি সফল হবে।
এই জায়গাটা তো যে আমাদের যে আর্থিক প্রতিষ্ঠান বা আমাদের অর্থ মন্ত্রণালয় বলেন বা ইয়ে বলেন, সেখানে যদি আমাকে সেই রিসোর্স দেয়, আমি তো আমার হাতকে শক্তিশালী করতে পারবো। এবং সেটি যদি তাদেরও যদি এইরকম ডিমান্ড থাকে, অবশ্যই আমি বলবো যে এটি একটা পজিটিভ দিক, আমি আরও নেটওয়ার্কিংটা বাড়াতে পারবো এবং আলটিমেটলি এখানে যেটা খরচ হবে সেটার থেকে কিন্তু বেনিফিট কয়েকশো গুণ বেশি পাওয়া যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, সড়কে পুলিশের চাঁদাবাজি, পরিবহন মালিক শ্রমিক সংগঠনের চাঁদাবাজি, বাজারে বিভিন্ন সংগঠন ও সমিতির নামে চাঁদাবাজি, বড় বড় কোম্পানিগুলোর মনোপলি, পণ্য ভিত্তিক সমিতির আড়ালে গড়ে ওঠা সিন্ডিকেট, ডলার সংকট সহ বহুমুখী কারণে বাজারে পণ্যের দাম বেড়ে যাচ্ছে বলে মনে করছেন আজকের আলোচকরা। যে কারণেই বাড়ুক না কেন, চূড়ান্তভাবে ভুগতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। এমন পরিস্থিতি থেকে বেরোতে হলে নিত্যপণ্যের সব সিন্ডিকেট ভেঙে দিতে হবে। যারা বাড়তি মুনাফার লোভে কিংবা অন্য কোনো উদ্দেশ্যে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। অতি মুনাফা প্রবণতা থেকে বেরিয়ে ব্যবসায়ীদের নীতি নৈতিকতার চর্চা করতে হবে। নিত্যপণ্যে দেশের মানুষকে স্বস্তি দিতে শিক্ষার্থীদের বাজারে ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রয়োজনে জনবল বাড়াতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।